হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার পাঠ গল্পগুলি সবার আগে শুনতে আমাদের অপূর্ণতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। এরপর দরজা আটকে দিয়ে লাল একটা শাড়ি পরে নিল, চুলগুলো হাতের মাধ্যমে খোপা বেঁধে বিছানায় বসলো। একটু পর দরজার সামনে খাবারের প্লেট হাতে আঞ্জুমান এসে দাঁড়িয়ে বলল, আসবো? নুয়াশা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে হেসে বলল, অবশ্যই মা। বসো বসো, উঠলে কেন? নুয়াশা হ্যাঁ সূচক মাথা নাড়ে বিছানায় বসে যায়। আঞ্জুমানও নুয়াশার পাশে বসে, চামচে খাবার তুলে তার মুখের দিকে তুলে ধরেন। নাও খাও। নুয়াশা কিছুটা ইতস্তত বোধ করে বলল, কি করছেন মা? আমি নিজে খেতে পারবো। আঞ্জুমান মিষ্টি হেসে বলল, শাশুড়ির হাতে খাওয়ার ভাগ্য সবার হয় না, তাই খেয়ে নাও। এরপর খাবারটি নুয়াশার মুখে তুলে দেন। নুয়াশাও এক চোরা হাসি দিয়ে খাবারটি খেয়ে নিল। খাওয়াতে খাওয়াতে আঞ্জুমান বললেন, আজ নিজ হাতে খাইয়ে দিচ্ছি, কারণ নতুন বউ সবার সামনে হয়তো খেতে লজ্জা পাবে, তবে কাল থেকে সবার সাথেই খেতে হবে, মনে রাখবে। নুয়াশা মৃদু হাসি দিয়ে চিবোতে চিবোতে মাথা নুইয়ে সম্মতি জানালো। খাওয়া শেষ হলে নুয়াশা হেসে বলল, আমার মায়ের কথা মনে পড়ে গেল। এভাবে খাইয়ে যে রেডি করে দিলেন মা। আঞ্জুমান হেসে বলল, এইসব মনে রেখো, বুড়ো বয়সে আবার আমাকে খাইয়ে দিয়ে ঋণ পরিশোধ করে দিও। এরপর নুয়াশার মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিয়ে বললেন, অনেক রাত হলো, আমি তবে যাচ্ছি। জি মা। আঞ্জুমান হেসে ঘর থেকে বেরিয়ে যান। তারপর নুয়াশা বিছানা গুছিয়ে গা এলিয়ে দিল। কিছু সময় পর ফারিস এসে দেখে নুয়াশা গভীর নিদ্রায় আচ্ছন্ন। সে মৃদু হেসে নুয়াশার পাশে বিছানায় আলতোভাবে বসে। তার হাতের আঙুলগুলো নুয়াশার কপালের চুলগুলো কানের পাশে গুজে দেয়। পরে মন প্রাণে তার বউকে দেখে আপন মনে বলে, উড়িষ্যালা, ঘুমালে বউকে এত সুন্দর লাগে, আগে জানতাম না তো। হে খোদা, কি ঠোঁট বানালে! এই ঠোঁটে তো 525 বার চুমু খেলে চুমুর স্বাদও মিটবে না। এরপর ধীরে ধীরে নুয়াশার ঠোঁটের দিকে ঝুঁকে একটি আলতো চুমু খেয়ে নিল। সেই মুহূর্তে নুয়াশা ঘুমের মধ্যে ফারিসকে জড়িয়ে ধরে। ফারিসও গভীরভাবে তাকে জড়িয়ে নিয়ে বলে, এই যে একবার জড়িয়ে ধরার ভুল করে ফেললে, বিশ্বাস করো কবরে গেলেও হুরপরি হিসেবে আমি তোমাকেই চাইব। হার্ট অ্যাটাক। এরপর গভীরভাবে জড়িয়ে নুয়াশার কপালে একটা মৃদু চুমু খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু একটু পর নুয়াশা চোখ খুলে ফারিসের ঘুমন্ত চেহারা দেখে বাঁকা হাসিতে মনে মনে বলে, মাছ ধরা জাল বিছিয়ে দিয়েছি, এবার শুধু মাছ আটকানোর পালা। একটু পর মুচকি হেসে পুনরায় আনমনে বলে, কিন্তু আমার ফর্সা জামের ফর্সা গাল দেখে তো আমি নিজে সিডিউস হয়ে যাচ্ছি। এরপর ফারিসের গালে এক আলতো কামড় বসিয়ে দিল। কামড়ের কারণে ফারিস চোখ খুলে ফেলল, কিন্তু নুয়াশা তখনই চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে। ফারিস মৃদু হাসি দিয়ে গাল ডলতে ডলতে বলল, আমার বউ কি আমাকে কামড় দিল? তারপর তীক্ষ্ণ হাসিতে বলল, এই বান্দির এত কলিজা হয় নাই যে আমাকে কামড় দিবে। এরপর নুয়াশাকে আরো কাছে টেনে জড়িয়ে ধরে প্রশান্তির সঙ্গে চোখ বন্ধ করে নিল। এদিকে নুয়াশা মনের মধ্যেও ভাবল, আমার যে কত সাহস, তুমি ধীরে ধীরে বুঝবে মামুর বেটা। সকালবেলা নুয়াশা গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর করতে থাকে। আচমকা পেছন থেকে ফারিস তার কোমর জড়িয়ে ধরে গভীর গলায় বলল, আমাকে ছাড়াই গোসল করে ফেললে? হার্ট অ্যাটাক। নুয়াশা স্নিগ্ধ হাসিতে ফিরে বলল, চিন্তা নেই,
পরের বার আপনার সাথেই গোসল করব। তবে তারপর যদি আপনার লজ্জা হরণ করে ফেলি তখন কিন্তু দোষ দিতে পারবেন না। ফারিস চোখ শক্ত করে নুয়াশার দিকে এক গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আনমনে বলল, এই বান্দি, আমার কথাগুলো সব সময় কেড়ে নাও কেন? তারপর নুয়াশার ঠোঁটে নিজের বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, তোমার সাথে খেলতে আমার খুব ভালো লাগবে, শেয়ানা মাল। বউকে কেউ মাল বলে? ফারিস পেটে হাত দিয়ে বেঁধে থাকা হাসিটা মুখে রেখেই বলল, এই বান্দি, রেসলিং করার ইচ্ছে আছে নাকি? মেরেছো কেন? তবে আমাদের খেলার যে চিত্র হবে তাতে কয় মাস পর তো তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে। নুয়াশা কিছুটা সন্দেহান হয়ে প্রশ্ন করলো, আচ্ছা, এত বেশি মারবেন বুঝি? ফারিস এগিয়ে এসে নিচু হয়ে নেশালো গলায় বলল, মারার কারণে না বেবি, করার কারণে। রেসলিংয়ের মাঝখানে তোমাকে যে ডিএনএ ট্রান্সফার করে ফেলবো। তথা ফারিস হাই তুলে ভাবলেশীন ভাবে বলল, আর জীবনে কোনো মেয়েকে টিস করিনি তো, তাই তোমার মধ্যেই সব শখ পূর্ণ করে নিচ্ছি। নুয়াশা চোখ বড় করে তাকিয়ে বলল, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ, আপনাকে নির্লজ্জের নোবেল দেওয়া উচিত, অসভ্য পুরুষ। ফারিস হাসতে হাসতে নুয়াশার চুলের ফাঁকে আঙুল বুলিয়ে নয়ন গোচরে করে বলল, এই বান্দি, তোমার চুল শুকনো কেন? নুয়াশা কপাল কুঁচকে বলল, আমার চুল অনেক বড়, এখন খোপা বাঁধা, তাই বুঝতে পারছে না। এত বড় চুল ভিজালে শুকাতে অনেক সময় লাগবে। ফারিস দাঁতে দাঁত চেপে বলল, হুর বান্দি, এমনভাবে গোসল করবে যেন টপ টপ করে পানি পড়ে পুরো সারোয়ার বাড়ি তলিয়ে যাবে, আর মানুষ জেনে ভাবে আমাদের মধ্যে কাল রাতে কয়েক ঘন্টা টি-20 ম্যাচ হয়ে গেছে। তারপর সবার সামনে এমনভাবে লজ্জায় কুঁচকে যাবে যেন সবাই বুঝতে পারে তোমার স্বামী একটা সেই মাল। নুয়াশা রাগে আগুন হয়ে বলল, নষ্ট পুরুষ, সরুন আমার সামনে থেকে। এই বলে রাগী মুখে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল নুয়াশা। ফারিসও হাসতে হাসতে পেছন পেছন নিচে নামলো। নুয়াশাকে দেখেই নাহিদা ফুঁসে উঠল। আঞ্জুমান নুয়াশার কাছে এসে বলল, এসো, তোমাকে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিই। এটা শুনে ফারিস গম্ভীর ভাবে বলল, ওয়েট মা, সকালে বউয়ের ঠোঁটে চুমু খেলে শরীর মন দুটোই ভালো থাকে, সেটা খেয়ে নিই, তারপর আমার বউকে নিয়ে যেও। আঞ্জুমান রেগে আগুন হয়ে সেখান থেকে চলে গেল, কারণ জানতো ফারিসের সাথে কিছু বলার মানেই সময় নষ্ট। এদিকে নুয়াশা কটমট করে তাকিয়ে থাকে। ফারিস নুয়াশার কানের কাছে গিয়ে গভীর গলায় বলল, ইউর লুকিং ইনক্রেডিবলি সেক্সি টুডে, হার্ট অ্যাটাক। নুয়াশা এবার ফারিসের স্টাইলে ফারিসের কানের কাছে বলল, একটা কাজ করুন, শার্টটা খুলে ফেলুন, তারপর আমি আপনার বুকে চুমু খাই। ফারিস স্তব্ধ খেয়ে নুয়াশার দিকে তাকিয়ে বলল, ওই বান্দি, তোমার নজর এত খারাপ কেন? বুকে কেন? আমার এই সুন্দর ঠোঁট দুটো দেখো না। নুয়াশা চোখে চোখ রেখে বলল, দেখলাম তো, তাছাড়া ঠোঁট না শুধু, আপনার সবকিছুই আমাকে মোহিত করে। নুয়াশার দৃষ্টি গভীরতা রেখে ফারিস বিস্ময়ে তাকিয়ে রইল। সে কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠল, একটা সত্যি কথা বলো তো, তুমি সত্যিই মেয়ে তো? নুয়াশা মুচকে হাসল, একটু ঝুঁকে কণ্ঠ নামিয়ে বলল, বিশ্বাস না হলে চেক করে দেখুন। ফারিস চমকে উঠল, সঙ্গে সঙ্গে জিভ কেটে আপন মনে বলল, আস্তাগফিরুল্লাহ, এই মেয়ে আমাকে ওপারে পাঠানোর ধান্দায় আছে নাকি? তারপরেই নিজেকে সামনে নিয়ে নুয়াশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল,
কিন্তু সমস্যা হলো তোমাকে চেক করতে গেলে যে বাচ্চার বাবা হয়ে যাব, আর এই এত তাড়াতাড়ি বাবা হয়ে আমাদের মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করতে চাই না। হার্ট অ্যাটাক। নুয়াশা হাসতে হাসতে তার কলার ঠিক করে দিল, তারপর চ্যালেঞ্জের সুরে বলল, একটা কাজ করুন, আজকেই সেই মূল্যবান কাজটা সেরে ফেলুন। ফারিস ঠোঁট কামড়ে নুয়াশার হাত থেকে নিজের কলার ছাড়িয়ে নিল, তার হাতে আলতোভাবে স্পর্শ করতে করতে বলল, উফ, এমন কারেন্টওয়ালা মেয়ে আমি জীবনেও দেখিনি। বান্দি, যা বুঝলাম আমার বউ একদম এক পিস। নুয়াশা হেসে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই নাহিদা এসে কড়া গলায় বলল, হয়েছে? আচমকা নাহিদার আগমনে নুয়াশা কিছুটা বিব্রত হয়ে দূরে সরে দাঁড়ালো, কিন্তু ফারিস থেকে ছাড়ার পাত্র নয়। নুয়াশার হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, হুম, বউ দূরে যাওয়ার কথা কল্পনাতেও আনবে না। আর যদি তেমন কিছু ভাবো তাহলে তোমার কল্পনায় আমি হাজির হয়ে তোমাকে আল্লাহর দরবারে পাঠিয়ে দিব। নুয়াশা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে মনে মনে বলল, এই মানুষটারও দ্বিতীয় রূপ আছে, আর আমি সেটা জানি, তবুও কিছু করতে পারছি না। না, ছাড় দেব না ফারিস সারোয়ার, শুধু সুযোগের অপেক্ষায় আছি। নাহিদা দাঁতে দাঁত চেপে বলল, তোকে ঠিক কিসের বাড়ি দিলে শুধরে যাবি ফারিস? ফারিস মিটমিট হাসলো, তারপর হঠাৎ নুয়াশার কোমরে হাত রেখে বলল, বাড়ি না দিয়ে বরং আমাদের পার্সোনাল স্পেস দাও, যেন খুব তাড়াতাড়ি তোমাকে 22টা বাচ্চার দাদি বানাতে পারি। এক মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধ হয়ে গেল। নুয়াশা আর নাহিদা দুজনেই কিঞ্চিত হাঁ করে বিস্ময়ে ফারিসের দিকে তাকিয়ে রইল। একটু পর নাহিদা হুঁশে ফিরে এলো, চিৎকার করে উঠল, এই ছাগল, 22টা বাচ্চার মানে জানিস? এতগুলো দিয়ে কি করবি তুই? ফারিস গম্ভীর মুখে বলল, 11টা দিয়ে ফুটবল টিম আর বাকি 11টা দিয়ে ক্রিকেট টিম বানাবো, যাতে ভবিষ্যতে সব বিশ্বকাপ আমার সন্তানরাই নিয়ে এসে দেশের আর বাপের গর্বের কারণ হয়। তুমি আবার ভেবো না আমার স্ট্রেংথ কম। লাগলে প্রতি বছর যমজ বাচ্চার জন্য আমি ঘরে কোপা আমেরিকার ম্যাচ খেলবো। বাকি দায়িত্ব নুসু বেবির। নুয়াশা বিস্ময়ে জমে গেল। ফারিস তার সমস্ত বাকশক্তি হরণ করে নিয়েছে। চোখ দুটো ফারিসের ওপর স্থির রেখেই নীরবে মনে মনে বলে উঠল, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, কবে যেন এই গলা টিপে মেরে ফেলি। এতক্ষণ অবাক হয়ে এসব শোনার পর নাহিদার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে ধপ করে সোফায় বসে পায়ের উপর পা তুলে বলল, নির্লজ্জ বেহায়া ছেলে, তোকে আমি ঘর থেকে বের করেই ছাড়বো, দেখিনিস? কিন্তু ফারিস এসব কথাকে পাত্তা না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নুয়াশার দিকে তাকিয়ে থাকলো। নুয়াশা তার দৃষ্টি এড়িয়ে না গিয়ে সরাসরি চোখে চোখ রেখে বলল, আচ্ছা, আল্লাহ তাআলা মনে হয় আপনাকে লজ্জাবোধ দিতে ভুলে গিয়েছিলেন। উপস, সরি, আপনার কাছে লজ্জা তো আবার অশালীন শব্দ। তারপর চোখ সংকীর্ণ করে বলল, যেদিন ফুপি আপনাকে বের করে দেবে সেদিন আপনাকে জামা কাপড় সহ বের করে দিতে আমি নিজে সাহায্য করব। ফারিস সামান্য হেসে বলল, তার মানে আমার সব জিনিসপত্র সহ আমাকে বের করে দেবে? নুয়াশা চোখে বিদ্রুপের ঝিলিক খেলে গেল। সে নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ, আপনার কোনো কিছুই এই বাড়িতে থাকবে না। কিতকাল চুপ থেকে ফারিস আচমকা নুয়াশার কোমরে টান দিয়ে তাকে কাছে টেনে নিল। তার কণ্ঠস্বরে অদৃশ্য শীতলতা লুকিয়ে বলল, তোমাকে বাড়ি থেকে বের করে দিক, এটা আমি চাই না বান্দি। নুয়াশার নিঃশ্বাস আটকে এলো, ফারিসের স্পর্শে নয়, তার কথার অদ্ভুত গভীরতায়। সামনে নিয়ে কঠিন চোখে বলল, আমাকে কেন বের করে দেবে? ফারিস ঠোঁটের কোণে এক প্রকার খেলো হাসি টেনে বলল, কারণ তুমি যে আমার ব্যক্তিগত সম্পত্তি। আমি যেখানে যাব তোমাকে 5 কোলা করে তুলে নিয়ে যাব।
তুমি ডাস্টবিনের খাবার খাবে আর আমি রেস্টুরেন্টের থেকে কিনে খাবো। তুমি অন্যের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করবে আর আমি ঘরে বসে আয়েশ করব। তুমি রাস্তায় ঘুমাবে আর আমি 5 স্টার হোটেলের নরম বিছানায় ঘুমাবো। তবে চিন্তা নেই, এতটা খারাপ ভেবো না আমাকে। তোমার জন্য রাস্তায় একটা কাঁথা রেখে আসবো, হার্ট অ্যাটাক। নুয়াশা হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, অর্থাৎ সে বোঝার চেষ্টা করছে এই মানুষটা কি আসলেই পাগল। একটু পর নিজেই আপন মনে বিড়বিড় করলো, নষ্টপুরুষ, কি ভয়ঙ্কর বেয়াদব। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, প্রথমেই তো ভালো বলছিলেন, তারপর হঠাৎ করে কথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল কেন? ফারিস নির্বিকার ভঙ্গিতে আঙুলের খেলা চালিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর ঠোঁটে ব্যঙ্গ হাসি টেনে বলল, জন্মের ডেট দেওয়ার একদিন আগেই জন্মেছিলাম বান্দি। আমার কথার তাল আমি নিজেই ধরতে পারি না, তুমি ধরতে পারবে, এত আত্মবিশ্বাস কিসের? নুয়াশা ধৈর্যের বাদ তখন ভাঙার অপেক্ষায়। রাগ যেন দাবানলের মতো জ্বলে উঠল, চোখ সংকীর্ণ করে গলায় তীক্ষ্ণ শীতলতা এনে বলে উঠল, রাস্তার মাঝে গাছ থেকে ডাব ভেঙে আপনার মাথায় পড়বে। ইয়ে করার সময় কোমর ভেঙে আপনার অসহায় মুখ পেছন থেকে আয়নায় দেখা যাবে। খেতে বসলে খাবারের ভেতরে লম্বা চুল জড়িয়ে থাকবে, আর আপনার মুখে এত পিম্পল উঠবে যে আয়নায় নিজেকে দেখে আতঙ্কে চিৎকার করে উঠবেন। অভিশাপ দিলাম আপনাকে, বেহায়া পুরুষ। ফারিস ঠোঁট কামড়ে এক পলক নুয়াশার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর গভীর তৃপ্তির হাসি টেনে বলল, ঢাকার রাস্তার মাঝে ডাব গাছ পেলেও জানিও বান্দি। আর খাবারে যদি বউয়ের চুল পাই, আমি সেটাকে আশীর্বাদ জ্ঞান করব। মনে করব সেখানে খাবারে তার ভালোবাসার সুতো বনে দিয়েছে। যদি বউয়ের চুল গলায় পেঁচিয়ে একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবে সেটাও প্রেমের এক রোমাঞ্চকর পরিণতি হবে। এত গভীর ভালোবাসার স্পর্শে মরা সৌভাগ্যই বা কয়জনের হয়? আর সিম্পল, ওটা হলে তো তোমারই সমস্যা। চুমু খেতে গেলে শান্তি পাবে না, বুঝলে? নুয়াশা বুঝে গেল এই মানুষকে কোনো কথা বলা মানেই উল্টো জবাব আসবে, তাও এমন ভাবে যাতে তার কিছুই বলার সুযোগ না থাকে। তাই চোখ বন্ধ করে নিজের রাগ সম্বরণ করলো। তারপর চোখ মেলে কঠিন দৃষ্টিতে ফারিসের দিকে তাকালো। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে ধীরে ধীরে পেছনে ঘুরলো, সোজা আঞ্জুমানের কাছে গিয়ে মাথা নুইয়ে বলল, মা, শুধু এইবার দায়িত্ব নয়, আপনার ছেলেকে শোধরানোর দায়িত্ব আমি নিলাম, আপনার অনুমতি ছাড়াই। আঞ্জুমান একটুও বিস্মিত হলেন না, বরং মৃদু হাসলেন। অবশ্যই পারবে মা, তোমার উপর আমার পূর্ণ ভরসা আছে। এদিকে এসো। আঞ্জুমান সামনে এগিয়ে গেলেন, নুয়াশাও তার পাশে পাশে হাঁটতে লাগলো। ওদিকে ঠিক তখনই ফারিসের ফোন বেজে উঠল। তানভীরের নাম্বার দেখে গম্ভীর হয়ে গেল, তারপর এক ঝলক চারপাশে দেখে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। নিজের কক্ষে ঢুকে দরজা আটকালো, ফোনটা কানে লাগিয়ে নিচু স্বরে বলল, যা কাজ দিয়েছিলাম কত দূর হলো? ওপাশ থেকে তানভীরের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, সাহেল আহমেদ সুবিধার লোক নন। রিয়েল অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার হিসেবে তার পরিচিত থাকলেও এর আড়ালেও আর কিছু ব্যবসায় রয়েছে। এবং একটা মুহূর্ত থেমে সে আবার বলল, ফজলুর সাহারার এতে জড়িয়ে থাকতে পারেন বলে মনে হচ্ছে। ফারিস তীক্ষ্ণ হাসলো, তার চোখের ভাষা এক লহমায় বদলে গেল। এক ধরনের শীতল ধৈর্য আর অদৃশ্য উত্তেজনা একসঙ্গে মিশে থাকলো তার গলায়। কি ব্যবসা করে সেটা যত দ্রুত সম্ভব বের করো, রাখছি। ওকে স্যার। ফোন কেটে ফারিস ক্ষণকাল নিজের আঙুলের গিঁটগুলো ফাটিয়ে নিয়ে ধীর স্বরে বলল, আমার বাপ আবার ভালো মানুষ হবে এটা তো এমনিতেও ভাবিনি, কিন্তু শ্বশুরও যে একটা মাল সেটা তো বুঝতে পারিনি। ব্যাপার না,
জামাই শ্বশুর মিলে ভালোই জমবে তাহলে। অন্যদিকে নুয়াশা তখন আঞ্জুমানের সঙ্গে বাড়ির কাজের লোক এবং অন্যান্য সদস্যের সঙ্গে পরিচয় হচ্ছিল। একে একে সবার নাম জেনে নিচ্ছিল সে। কিছু সময়ের জন্য যেন তার মাথা থেকে ফারিসের কথা বেরিয়ে গিয়েছিল। আঞ্জুমান শেষমেশ হেসে বললেন, আরও একজন আছে যার সঙ্গে তোমার কাল পরিচয় করিয়ে দেব, সে এখনো বাসায় পৌঁছয়নি। নুয়াশা কপাল কুঁচকে স্মিত হাসি হেসে বলল, কে মা? সেটাও আসলেই দেখতে পারবে। নুয়াশা কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। তার মনে হাজারো প্রশ্ন খেলে গেল, কিন্তু উত্তর জানার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অপরাহ্নের বিষণ্ণ রৌদ্রের রিভান রেস্টুরেন্টের এক কোণায় বসে অধৈর্যভাবে ঘড়ির দিকে তাকায়। সময় গড়িয়ে গেছে, 5:10 বাজে। তবুও যার জন্য অপেক্ষা সে অনুপস্থিত। এক গভীর নিঃশ্বাস ফেলে সে বিরক্ত কণ্ঠে বলল, এখনও এলো না। ও কি ওর মতো আমাকে বেকার ভাবে, নাকি আমার সময়ও ওর মতোই মূল্যহীন? ঠিক সেই সময় রেস্টুরেন্টের কাঁচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো প্রেয়সী ও তার বান্ধবী সাইমা। হাসতে হাসতে তারা এক টেবিলে বসলো। প্রেয়সী মেনু হাতে নিয়ে বলল, আজকে কফি ট্রিট আমি দিচ্ছি, তবে পরের বার তোমার কাছ থেকে সুদ আসলে তুলে নেবো সোনা। কেকটা আমি তুমি নুয়াশার সাথে করতে পারো, কিন্তু কিন্তু মেলিসার সাথে নয়। সাইমা হেসে মাথা নাড়িয়ে বলল, তোর ওই বিদেশি নামটা বলিস না মা। আর নুয়াশা আসুক, একসাথে ট্রিট দিব, প্রমিস। ঠিক তখনই একজন ওয়েটার এগিয়ে এসে হাসি মুখে জিজ্ঞাসা করলো, ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? প্রেয়সী মেনু থেকে চোখ না তুলেই বলল, ওকে ম্যাম। দুটো ক্যাপুচিনো। বলে ওয়েটার চলে গেল। এই ফাঁকে সাইমার চোখ পড়ল একটু দূরে বসে থাকা রিভানের দিকে। কালো শার্ট, প্যান্ট, হাতে দামি ঘড়ি, সুঠাম চেহারা, সব মিলিয়ে চোখ ফেরানো দেয়। সে গালে হাত দিয়ে মুগ্ধ স্বরে বলল, পিছনের ছেলেটা কি জোস মামা, আমাদের কপালটাই ফাটা। নুয়াশার মতো আমরাও একটা হট জামাই চাই ভাই। প্রেয়সী ঠোঁট কামড়ে বলল, হারামি, ফারিস ভাই আমাদের দুলাভাই লাগে। সাইমা ঠোঁট উল্টে বলল, আমি কি তার দিকে নজর দিয়েছি নাকি? আমি তো নুয়াশা না হওয়া জামাইয়ের দিকে তাকিয়েছি। কি? বলে প্রেয়সী কপাল কুঁচকে পেছনে ফিরে তাকালো। রেভানের দিকে চোখ পড়তেই সে মুহূর্তের জন্য থমকে গেল। রেভানের গায়ের রং উজ্জ্বল শ্যামলার চেয়েও খানিকটা ফর্সা, চুলগুলো স্টাইলিশভাবে কাটা, চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। ডাক্তার হয়েও কোনো দিক থেকে কম আকর্ষণীয় নয় সে। প্রেয়সী আপন মনে ফিসফিস করে বলল, ভালো হয়ে যা মেলিসা, আবার লুচ্চামি শুরু করিস না, কিন্তু আমার নজর দেখে এর উপরেও পড়ছে। সাইমা গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখেছিস কি লাগছে ব্যাটাকে? প্রেয়সী দীর্ঘশ্বাস ফেলে আসনের পেছনে হেলান দিয়ে বলল, ওদিকে নজর দিস না, ওটা তোর ফিউচার দুলাভাই। সাইমা অবাক হয়ে বলল, মানে নুয়াশার তো বিয়ে হয়ে গেছে। প্রেয়সী ঠোঁট বাঁকিয়ে বলল, কিন্তু আমারটা তো বাকি, ওই চিকনা আমার। অন্যদিকে বাড়িতে ফারিস পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। এই সুযোগে নুয়াশা দ্রুত ফারিসের কক্ষে ঢুকে পড়ল। সে বিড়বিড় করে বলল, ওনার নিশ্চয়ই সেকেন্ড ফোন আছে, কিন্তু কোথায় লুকিয়ে রেখেছে? নিশ্চয়ই কোথাও গোপনে রেখেছে। এবার আমি তা খুঁজে বের করেই ছাড়বো মামুর বেটা। তারপর শুরু হলো অনুসন্ধান। ড্রয়ার, বিছানার নিচ, আলমারির গোপন কুটিরি সব খুঁজেও কিছু পেল না। বিরক্ত হয়ে বলল, না নুয়াশা, আরেকবার খোঁজ, হাল ছাড়িস না। নিচে ডাইনিং রুমে গম্ভীর কণ্ঠে ফাজলুর সারোয়ার ফারিসের কাঁধে হাত রেখে বলল, এখন থেকে বিজনেসের সব দায়িত্ব তোর কাঁধে নিতে হবে। অফিসে যাবি, জাভিদ হাওলাদার
তোকে সব কিছু বুঝিয়ে দেবে। বউ এনেছিস অত্যন্ত, এখন তো মানুষ হ বেয়াদব। ফারিস ঠোঁটে হাসি টেনে বলল, দায়িত্ব দিচ্ছ ভালো কথা, কিন্তু তাও গালি দিয়ে। ফাজলুর সারোয়ার তাচ্ছিলের হাসি হেসে বলল, মানুষকে ভালোভাবে বোঝানো যায়, গরুকে বোঝানো যায় না। অত্যন্ত নোয়াশার কথা ভেবে এখন থেকে কাজে মন দে। এই কথা শুনে ফারিস ভুরু কুঁচকে চারপাশে তাকিয়ে বলল, ভালো কথা মনে করিয়ে দিলে। আমার বউটা কোথায়? ফাজলুর কপালে হাত চাপড়ে মাথা নাড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, খোদা, কাকে কি বলি? এদিকে ফারিস হেসে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চেঁচিয়ে বলল, আমার চুমুখর বউ কই তুমি? তোমার জামাইটা চুমুর অভাবে শুকিয়ে যাচ্ছি তো। কথাটা বলে সে ওপরে চলে গেল। এদিকে এসব শুনেও নাহিদা শুনতে পেল না এমন ভান নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আঞ্জুমান ফাজলুরের কাছে এসে বলল, চা খাবে? ফাজলুর বিরক্ত গলায় বলল, বিষ খাবো, বিষ দাও। আমি তো এমন নির্লজ্জ ছিলাম না। তোমার ছেলে এমন হলো কি করে রোজি? আঞ্জুমান এক প্রকার মুখ বাঁকিয়ে বলল, সবার সামনে মুখ খুলবো? তোমার ছেলে তো অন্যদের মতো হবে না, অসভ্য লোক। বলেই একদৃষ্টিতে তাকিয়ে থেকে চলে গেল। নাহিদা ফাজলুরের সামনে এসে বলল, ভাইয়া, এই ছেলের একটা ব্যবস্থা করুন। এমনিতেই বিয়ে বাড়ির সবার সামনে নাক কেটে দিয়েছে। এভাবে চলতে থাকলে সালেহ আহমেদের সামনে মাথাটাও কাটা যাবে। ফাজলুর দীর্ঘশ্বাস ফেলে বলল, বাচ্চা শিশুকে বোঝানো যায়, বুড়া দামরাকে কি করে বোঝাবো? শত্রুর মেয়েকে ঘরে আনার উদ্দেশ্য ছিল সব হাতে নেওয়ার। এখন তো মনে হচ্ছে হিতে বিপরীত হবে। নাহিদা কিছু একটা ভেবে কপাল কুঁচকে বলল, শত্রুর মেয়ে? ফাজলুর এক মুহূর্ত থমকে গিয়ে কেমন যেন আমতা আমতা করে হেসে বলল, আরে আরে ও ও ওটা তো কথায় কথায় বললাম। বলে আর দেরি না করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু নাহিদা ভুরু কুঁচকে আপন মনে বিড়বিড় করল, আপনি যদি ডালে ডালে চলেন, আমি চলি পাতায় পাতায়। কিন্তু এখন তো মনে হচ্ছে ডাল থেকে সরাসরি শিরায় উঠে গেছেন। শত্রু বলল কেন ভাইয়া? ফারিস দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নুয়াশার এই অস্থির খোঁজাখুঁজির অর্থ বোঝার চেষ্টা করলো। তারপর এগিয়ে গিয়ে আচমকা তার কোমরের পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি খুঁজছো? হার্ট অ্যাটাক? আমার ভালোবাসা? নুয়াশা চমকে উঠল। তার শরীরের প্রতিটি রোমকূপ যেন সতর্ক সংকেত পাঠালো। কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে ধীরে শ্বাস ফেলল। এরপর ঘুরে দাঁড়িয়ে ঢোক গিলে বলল, আপনি আপনি কখন এলেন? ফারিস শেষে বলল, ওই বান্দি, আমার ঘরে তল্লাশি করছো, তাও আবার দরজা খোলা রেখে? নুয়াশা ঘাবড়ে না গিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি কোনো সেকেন্ড ফোন আছে? ফারিস ভুরু কুঁচকে তার দিকে সামান্য ঝুঁকে বলল, কেন? যা জিজ্ঞাসা করছি বলুন। ফারিস একটু আর হাসলো। তারপর আলতোভাবে নুয়াশার কপালে ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, সব সময় চুল বাঁধা রাখো কেন? হার্ট অ্যাটাক? তোমাকে খোলা চুলে দেখার ইচ্ছে অনেক সময় ধরে পুষে রেখেছি। নুয়াশা বাঁকা হেসে বলল, খোলা চুল দেখলে আপনার সত্যি সত্যি হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাই ফালতু কথা না বলে বলুন, আপনার কি আসলেই কোনো দ্বিতীয় ফোন আছে? ফারিস এবার গম্ভীর মুখে বলল, আমি তোমার মতো চরিত্রহীন নই। আমার সব কিছু একটাই, একটা ফোন, একটা বউ আর একটা আন্ডারওয়্যার। জীবন চালিয়ে নিই। নুয়াশা হতবাক হয়ে বলল, একটা আন্ডারওয়্যার দিয়ে এত বছর কাটিয়েছেন?
ফারিস এসে নুয়াশার ঘাড়ে চিবুক রেখে বলল, আমার তো একটাই, বাকিগুলো বাপ আর ইভানের কাছ থেকে ধার নেই। তুমি মেয়ে বলে তোমারটা নিতে পারলাম না। নুয়াশা এবার বিরক্ত হয়ে ফারিসের বুকের দিকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে হাত দুটো শক্ত করে মুঠো করলো। তারপর বলল, ছি গোদর লোক, আপনি একটা দুর্গন্ধযুক্ত ডাস্টবিন, পচা নর্দমা। এমন অসভ্য পুরুষ আর কোনো মেয়ের কপালে না জুটুক। ফারিস হাঁটুতে ভর দিয়ে হাসতে হাসতে বলল, জুটবেও না, কারণ এমন সোনার কপাল নিয়ে শুধু তুমিই জন্মেছ হার্ট অ্যাটাক। নুয়াশা মুখ টিপে হাসতে গিয়েও নিজেকে সংযত করলো। তারপর ধীরে ধীরে ফারিসের কাছে গিয়ে গালে আলতোভাবে হাত বোলাতে বোলাতে বলল, সোনায় বাঁধানো কপাল নাকি হিরেতে জানি না, তবে এ কথা নিশ্চিত যে আপনার কপালে শনি নাচছে। আমাকে বিয়ে করেছেন যে। ফারিস নুয়াশার কানের নিচে আলতো চুমু খেয়ে ফিসফিস করে বলল, এমন রোমান্টিকভাবে যে থ্রেড দেওয়া যায়, আমার কচুরিপানা বান্দিকে না দেখলে বুঝতাম না। এরপর নুয়াশার গলায় একের পর এক চুম্বন ছড়িয়ে দিতে শুরু করলো ফারিস। সেই মুহূর্তে নুয়াশা যেন অনুভূতির অগাধ সাগরে তলিয়ে যেতে লাগলো, অথচ ফারিস তাকে আবারও কাছে টেনে নিজের আবেগের সাগরে ডুবিয়ে দিল। ফারিস চোখ বন্ধ করে নুয়াশার গলার বাম পাশে এক মনে চুম্বন রেখে তার স্পর্শে প্রতিটি রক্তবিন্দুতে শিহরণ জাগিয়ে তুলল। কিন্তু যখন নুয়াশা অনুভব করলো ফারিসের ভালোবাসার প্রবল আবেগে নিজেকে হারিয়ে ফেলছে, তখন সে দ্রুত ফারিসের পকেট থেকে ফোনটা টেনে বের করে একপাশে সরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ গভীর শ্বাস ফেলে নিজের অনুভূতিগুলোকে সামলে নিয়ে বলল, আমি আপনাকে এখনো অনুমতি দিইনি। ফারিস ঠোঁট কামড়ে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলল, এভাবে বারবার আমার থেকে দূরে সরে যেও না হার্ট অ্যাটাক। একবার যদি আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, তখন কিন্তু তুমি হাজার চেষ্টা করেও আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না। সে এক পা এগিয়ে এসে মৃদু স্বরে বলল, আর তুমি কি মনে করো, যেখানে তোমার অনুমতি ছাড়া তোমাকে বিয়ে করেছি, সেখানে বৈধ বউয়ের সঙ্গে বাসর করতে অনুমতি চাইব? নুয়াশা বাঁকা হেসে বলল, আমাদের বাসরাতটা সবার থেকে ভিন্ন হবে, তাই ধৈর্য ধরুন। ফারিস এগিয়ে গিয়ে ডিভানে বসে পা দোলাতে দোলাতে বলল, ধৈর্য তো ধরছি হার্ট অ্যাটাক। দুই খেলোয়াড় যখন খেলতে নামবে, কয়টা খাট ভাঙবে আর আমার বাপের কত টাকা জলে যাবে সেটা হিসাব করছি। নুয়াশা বিরক্ত গলায় বলল, সেসব বাদ দিন, আপনার ফোনের পাসওয়ার্ড খুলে দিন। ফারিস আড়মোড়া ভেঙে আলসেমি ভরে বলল, শুধু ফোনের পাসওয়ার্ড কেন বান্দি, তুমি চাইলে আমার ফোনের পাসওয়ার্ড, মনের পাসওয়ার্ড, এমনকি প্যান্টের পাসওয়ার্ড খুলে দিতে পারি। নুয়াশা ভুরু কুচকে বলল, প্যান্টের পাসওয়ার্ড মানে? ফারিস ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, আমার মুখ থেকে তুমি পজিটিভ কিছু আশা করো, অবশ্যই নেগেটিভ কিছু বলেছি। নুয়াশা বিরক্তিতে চোখ ঘুরিয়ে বলল, আপনার এই বেহায়াপনা আর বেপরোয়া কথাবার্তায় দিন দিন ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সাবধান করে দিচ্ছি, একদিন এইসব বাজে কথা আপনাকেই বিপদে ফেলবে। ফারিস হেসে বলল, তোমার মতো একটা বড় মাথার ওপর থাকতে অন্য কোনো বিপদ আমাকে এমনিতেই ছুঁতে পারবে না। নুয়াশা ঠান্ডা গলায় বলল, কথায় ফুলঝুরি কমান, পাসওয়ার্ড দিন। ফারিস ধীর গতিতে উঠে এসে নুয়াশার সামনে দাঁড়ালো। তার চোখে এক ধরনের চঞ্চল দুষ্টুমি খেলে গেল, তবে কণ্ঠস্বরে একরকম শীতল দৃঢ়তা। তুমি কি সত্যিই আমার ফোনে হাত দিতে চাও? হ্যাঁ। ফারিস এবার একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করলো, তুমি কি আমার সম্পর্ক সব জানতে চাও? আমি কে, কি করি, আমার ফোনের ভেতরে কি লুকানো আছে? নুয়াশার শ্বাস ধীর হয়ে এলো।
ফারিসের কণ্ঠস্বরে দৃঢ়তা আর কথার ইঙ্গিত যেন বাতাসের ভারী আবরণ হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল, কিন্তু সে পিছুপা হলো না। হ্যাঁ, জানতে চাই। ফারিস এবার মুচকি হেসে ফোনটা তার দিকে বাড়িয়ে দিল। ঠিক আছে, জেনে নাও। নুয়াশা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো, কিন্তু ফারিস তখনই গম্ভীর গলায় বলল, কিন্তু একবার যদি সব জানতে পারো তখন আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। হার্ট অ্যাটাক। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। নুয়াশা এক মুহূর্তে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখ তুলে ফারিসের মুখের অভিব্যক্তি দেখার চেষ্টা করলো। নুয়াশা ফারিসের তীক্ষ্ণ দৃষ্টি আর ভারী কণ্ঠস্বর বুঝতে পারল ফোনে আসলে কিছুই নেই, তাই এক ঝলক হেসে ফোনটা ফারিসের হাতে তুলে দিয়ে বলল, আমার মনে হয় আপনাকে সম্পূর্ণ চেনার এখনো সময় আসেনি। ফারিস ফোনটা হাতে নিয়ে কিছু মুহূর্ত নীরব রইল, তারপর চোখে তীক্ষ্ণ কৌতূহল ফুটিয়ে বলল, একটা সত্যি কথা বলো তো, আমি না হয় তোমাকে বিয়ে করেছি একটা কারণে, কিন্তু তুমি তো বিয়ের সময় দ্বিমত করনি কেন? নুয়াশা খানিকক্ষণ চুপ রইল, তার চোখে বিষণ্ণ দৃঢ়তা খেলে গেল। তারপর নিঃশব্দ শ্বাস ছেড়ে বলল, মেয়েদের ইজ্জত আর সবচেয়ে বড় গৌরব। বিয়েবাড়ির শত শত মানুষের সামনে আপনি যে কথা বলেছিলেন, তারপর আর আমার সামনে কি কোনো বিকল্প ছিল? রিভানি যেখানে আমাকে গ্রহণ করতে চায়নি, সেখানে অন্য কেউ কি করে আমাকে স্বেচ্ছায় গ্রহণ করত? ফারিস এবার চোখ নামিয়ে আনলো। হঠাৎই তার ভেতরটা নিজের কোনো অজানা অপরাধবোধে ভারী হয়ে উঠেছে। অতঃপর আস্তে বলল, আই এম সরি। নুয়াশা বিস্মিত হয়ে কপালে ভাঁজ ফেলল। কিসের জন্য? ফারিস দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে বাড়িতে ওভাবে প্রকাশ্যে তোমাকে নিয়ে এই কথাগুলো তোলা একদমই ঠিক হয়নি। আমার সত্যি করা উচিত হয়নি। কি করব বলো? তোমার সেই কারেন্টওয়ালা তিল দেখে আমি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গিয়েছিলাম। সেকেন্ডের ভেতরে মাথায় যেন শর্ট সার্কিট হয়ে গেল। তখন আর উপায় খুঁজে পাইনি, তাই। নুয়াশা হেসে ফেলল, চোখে বিদ্যুতের আভাস দিয়ে বলল, অবাক হচ্ছি, আপনি আবার সরিও বলতে পারেন? আপনার মুখে এসব কথাগুলো কেমন যেন বেমানান লাগছে। ফারিস এবার হাসলো, শিকারী দৃষ্টি নিয়ে নুয়াশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, জানি তো, আমার তো এসব বলা মানায় না। আমার মানায়। তার কণ্ঠে স্বাভাবিকের চেয়ে আরো নিচু হয়ে এলো। তোমাকে চুমু খাওয়া? বউ, চুমু খাবো। নুয়াশা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর আচমকা ফারিসের গালে এক টুকরো চুমু এঁকে দিল। ফারিস স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। নুয়াশা হাসলো। ফারিসের গালে লিপস্টিকের সামান্য দাগ লেগে গেছে। সে শাড়ির আঁচল দিয়ে ধীরে ধীরে সেটাকে মুছে দিতে দিতে বলল, এই দাগটা আমি মুছতাম না যদি আপনি এখন বাইরে যেতেন, তাহলে সবাই দেখতো, জ্বলতো আর বুঝতো ঘরে আপনার একজন সুন্দরী বউ আছে। কিন্তু আপনি তো বেকার মানুষ, বাইরে তো আর যাবেন না। এদিকে ফারিস নুয়াশার কথায় বিশেষ মনোযোগ না দিয়ে তার শরীরে চোখ বোলাতে থাকে। এটা দেখে নুয়াশা লজ্জায় রক্তিম হয়ে হেসে চলে যাবার উপক্রম করতেই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ফারিস বলল, এভাবে বারবার চুমু খেয়ে আমার হার্ট ব্লক করে দিও না। আমার চুমুখোর বউ, চুমুতেই যত তুমি পিএইচডি করো, আমার থেকে উপরে উঠতে পারবে না। আমি যদি একবার শুরু করি, এমন জায়গায় চুমুর বন্যা বইয়ে দেবো, কাউকে দেখাতে পারবে না। নুয়াশা এবার ঘুরে ফারিসের ঠোঁট দুটো দুই আঙুলে চেপে ধরে পুঁটি মাছের মতো গোল করে বলল, আপনার এই সুন্দর ঠোঁট দুটোতে যদি ক্লাপার মেরে দিই, তখন কিন্তু কান্না করেও লাভ হবে না স্বামীজি। ফারিস এই সুযোগে নুয়াশার আঙুলে হালকা কামড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গেই
নুয়াশা তার ঠোঁট ছেড়ে দিয়ে চোখ মুখ কুঁচকে হাত নাড়তে লাগলো। ফারিস ঠোঁটের কোণে সন্দেহার হাসি রেখে তার আঙুলটা ধরে বলল, বেশি লেগেছে? ওয়েট, মেডিসিন দিচ্ছি, একদম ব্যথা কমে যাবে। তারপর নুয়াশার সেই আঙুল দুটো ধরে আলতো করে কয়েকটা চুমু খেয়ে নিল। নুয়াশা ভেতরে ভেতরে এক অদ্ভুত অনুভূতিতে শিউরে উঠে হাতটা দ্রুত ছাড়িয়ে নিয়ে আঙুলটা নিজের ঠোঁটের ফাঁকে চেপে ধরল, অর্থাৎ নিজের স্পন্দিত হৃদয় স্পন্দন লুকানোর চেষ্টা করছে। তার চুমু খাওয়া আঙুল নুয়াশার ওষ্ঠধারে অবলক্ষণ করে ফারিস নেশালো গলায় বলল, এভাবে ঠোঁটের ছোঁয়া নেওয়ার কী দরকার? হার্ট অ্যাটাক? তুমি চাইলে আমি তোমাকে টানা 3 দিন চুমু খেয়ে বিশ্ব রেকর্ড গড়তে পারি। নুয়াশা এবার চোখ কুঁচকে রাগ দেখিয়ে বলল, অসভ্য পুরুষ, কামড় দিলেন কেন? ফারিস অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর মৃদু হেসে বলল, মেডিসিনই তো দিলাম, এখনও ব্যথা কমেনি। একটা কাজ করো হার্ট অ্যাটাক, বেডে চলে এসো। আমার 440 ভোল্টের কারেন্ট খেলে একদম চাঙ্গা হয়ে যাবে। এটা শোনা মাত্রই নুয়াশা মুখে হাত চেপে হাসি লুকানোর ব্যর্থ চেষ্টা করলো। ফারিস তার হাসির আড়ালটুকু ভেদ করে গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। সেই দৃষ্টি তাপে নুয়াশার চোখ নামিয়ে নিতে হলো, আর সঙ্গে সঙ্গেই তার হাসিও নিভে গেল। ফারিস এবার সোফায় গিয়ে বসে গালে হাত দিয়ে নুয়াশার দিকে তাকিয়ে থাকলো, যেন তার প্রতিটি অভিব্যক্তি পড়ার চেষ্টা করছে। নুয়াশা একটু লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতেই ফারিস ভুরু কুঁচকে বলল, ওই বান্দি, এদিকে তাকাও। নুয়াশা ফিরে তাকাতেই দেখলো ফারিস তাকে মুগ্ধ দৃষ্টিতে দেখে যাচ্ছে, আর তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলা করছে। বিরক্ত হয়ে নুয়াশা বলল, এইভাবে তাকিয়ে কি দেখছেন? ফারিস ধীরে ধীরে উঠে এলো। নুয়াশার এক ঝুঁকলে চুল সরিয়ে কপালে আলতো স্পর্শ রেখে বলল, আমার বউয়ের সৌন্দর্য, কবে যেন তোমার কারণে পাগল হয়ে পাবনা ভর্তি হতে হয়, তারপর পাগলদের সাথে বসে আমাকে শক্ত রুটি খেতে হবে। ভাবলেই বুকের মধ্যে কুত্তারা ঘেউ ঘেউ করে ওঠে। নুয়াশা হেসে ফারিসের বুকে হাত রাখলো। আপনার বুকে কুকুর থাকে বুঝি? কিন্তু হাতটা তার বুকে স্পর্শ করতেই ফারিস স্থির হয়ে গেল। ঢোক গিলে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নুয়াশার দিকে। নুয়াশা তখনও হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু ফারিস তার হাত সহ বুকে চেপে ধরল। চোখের গভীরে অনিবার্য আবেগার কণ্ঠস্বরের কোমল দৃঢ়তা নিয়ে বলল, আমি মরে গেলেও আমার সাথে তোমাকে যেন কবরে পাঠানো হয়, এমন একটা চুক্তিপত্র লিখে দিয়ে যাব। আর আমার বুকে একটা রূপকথার রাজ্যের রানী থাকে, নাম তার নুসু। নুয়াশা হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আসলে কি চান বলুন তো? ফারিস এবার গভীর চোখে তাকিয়ে মৃদু হেসে বলল, যদি সত্যি জানতে চাও তোমাকেই চাই, তোমাকেই চাই। যদি মিথ্যা জানতে চাও তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। নুয়াশা মুখ ভার করে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। ফারিস পেছন থেকে এগিয়ে এসে নুয়াশার গলায় শ্বাস ফেলে বলল, বিস্তারিত শুনবে? নুয়াশা ঘুরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। ফারিস এবার সুরের সাথেই গাইল, প্রথমত আমি তোমাকেই চাই, দ্বিতীয়ত আমি তোমাকেই চাই, তৃতীয়ত আমি তোমাকেই চাই, শেষ পর্যন্ত তোমাকেই চাই। নিঝুম অন্ধকারে তোমাকেই চাই, রাত ভোর হলে আমি তোমাকেই চাই, সকালের কৈশোরে তোমাকেই চাই, সন্ধ্যার কবকাশে তোমাকেই চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকেই চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকেই চাই,
শ্রাবণে শ্রাবণে আমি তোমাকেই চাই, অকাল বোধনে আমি তোমাকেই চাই। নুয়াশা নির্বিকার হয়ে তাকিয়ে রইল। ফারিসের কণ্ঠে মুগ্ধতা জাদু ছড়িয়ে পড়ছিল, আর নুয়াশা অনিচ্ছার সত্ত্বেও তার গভীরে হারিয়ে যাচ্ছিল। এই মুহূর্তে তার কিছুই বলার নেই, কিন্তু ফারিস জানে সে কথা না বলেও চোখের ভাষা অনেক কিছু বলে ফেলছে। নুয়াশার হৃদয়ের ভেতরে অচেনা অনুভূতির ঢেউ উঠতে থাকলেও নিজেকে সামলে নিয়ে আপন মনে বলল, এটা কি হচ্ছে আমার? এমন অমানুষের জন্য এমন টান অনুভব করছি কেন? আমি তো আপনাকে ঘৃণা করি, ঘৃণা থেকেও বেশি। তবু কেন এই অনুভূতি? নাকি এও আপনার আরেকটি ফাঁদ? তার ভাবনার অবসর আর রইল না। ফারিস হঠাৎ নুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরল, এতটাই গভীরভাবে যে নুয়াশার শরীর কেঁপে উঠল। ফারিস চোখ বন্ধ করে গভীর স্বরে বলল, আমাদের বাসরের তারিখটা ঠিক করে জানিও। এমন একটা তারিখ ঠিক করবে যেন বাঁধিয়ে রাখার মতো হয়। তবে বাসর করার পরদিন থেকেই পেন ক্লিয়ার, তোমার রোজকার রুটিন হয়ে যাবে। ভাবলেই কষ্ট লাগে। এতক্ষণ আবেগের স্রোতে ভাসলেও ফারিসের কথা শুনে নুয়াশা ধাক্কা দিয়ে তার বাঁধন থেকে বেরিয়ে এলো। চোখ রাঙিয়ে বলল, নষ্ট লোক, বাসরের পরদিন আপনাকে কোমায় পাঠাবো, দেখে নিন। ফারিস ঠোঁটের কোণে হাসি টেনে গালের ভেতরে জিভ কেটে বলল, আয় হায়, উত্তেজিত হয়ে গেলাম যে। তাহলে লম্বা এক ম্যাচ হতে চলেছে, কি বলো? নুয়াশা বিরক্ত হয়ে তাকিয়ে রইল। ফারিস তার অভিব্যক্তি দেখে নুয়াশার কোমরে শাড়ির আঁচল গুজে দিয়ে ফিসফিস করে বলল, আমার সামনে শাড়ি পরে এসো না কলিজা। শাড়ি খুলে দিতে 2 মিনিটও সময় নেব না। এমনিতেই তোমার দিকে আমি এখনও সেই নজরে তাকাইনি। একবার তাকালে কিন্তু নিজেকে সামলাতে পারবো না। এটা বলে ফারিস বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে গেল, আর নুয়াশা ধপ করে বিছানায় বসে পড়ল। মনটা হঠাৎ ভার হয়ে এলো তার। ফারিসের সবকিছুই সুন্দর, তার প্রতিটি বাক্যে ভালোবাসার ছোঁয়া লেগে থাকে, কিন্তু সেই ভালোবাসাই নুয়াশার ভেতরে এক দুর্বলতা জন্ম দিচ্ছে। হতাশ সুরে নিজেই বলল, এসব মিথ্যা, আপনার সবকিছু মিথ্যা। আমি জানি আমাকে পাওয়ার জন্য এসব চাল চালছেন, কিন্তু আমি গলে যাবার মতো মেয়ে নই ফারিস সারোয়ার। হ্যাঁ, আমি চাই আপনি আমাকে ভালোবাসুন, কারণ প্রেমে পড়ার পর আপনাকে ধ্বংস করতে অনেক শান্তি লাগবে আমার। কিন্তু কেন যেন কোথাও আটকে যাচ্ছি, কেন নিজেকে ধরে রাখতে পারছি না। এভাবেই বুঝি আপনার মায়ায় ফেলতে বাধ্য করেন। এমন ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সাহেল আহমেদের নাম ভেসে উঠতেই নুয়াশা দ্রুত নিজেকে সামলে নিল। ফোন কানে দিয়ে শান্ত গলায় বললেন, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওপাশ থেকে সাহেল মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ মা, তুই কেমন আছিস? এত বড় বাড়িতে বিয়ে দিয়েছ, আমি কি আর খারাপ থাকবো? মা আর আবাইয়াজ কেমন আছে? এভাবেই কিছুক্ষণ দুজনের মতো স্বাভাবিক কথাবার্তা চলল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সাহেল কথার মোড় ঘুরিয়ে বললেন, শেয়ার হোল্ডিং এর ডকুমেন্টসগুলো আয়ত্তে আনতে বলছিলাম, ভুলে গেছিস নাকি? নুয়াশা ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, তাহলে এতক্ষণ শুধু কথা ঘোরাচ্ছিলে? ফোনের আসল উদ্দেশ্য তো এটা। সাহেল দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে বলল, বেয়াদবের মতো কথা বলিস না নূরশা। আমি তোর বাবা, বাবা কি মেয়ের খবর নিতে ফোন দিতে পারে না? নুয়াশা এবার গলা নরম করে বলল, মাকে বলে দিও তার মেয়ে সুখে আছে, আর আমাকে একটু সময় দাও, মাত্রই তো এই বাড়িতে ঢুকলাম। সাহেল আহমেদের কণ্ঠ আরো কঠোর হয়ে উঠল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস নূরশা, তোর বাবা জেল খেটেছিল। কিছুই ভুলিনি বাবা, শুধু সময় দাও। একটু থেমে নুয়াশা আরেকটা নাম উচ্চারণ করলো, আর নূরশা কেমন আছে? এই নাম শোনার সঙ্গে সঙ্গেই সাহেল আহমেদের মুখে মুখে আগুন জ্বলে উঠল। ফুসতে ফুসতে চিৎকার করে বলল,
কতবার বলেছি এই নাম আমার সামনে নিবি না। অটল গলায় বলল, নুরশা তোমার মেয়ে বাবা। ওকে আমি অনেক আগেই ত্যাগ করেছি। আমার একটাই মেয়ে, নবনীতা, সাহেল নুসা। আর তুইও যদি ওর মতো বেয়াদব হয়ে যাস, তোকেও ত্যাগ করতে এক মুহূর্তও লাগবে না। এটা বলে সাহেল ফোন কেটে দিল। নুয়াশা কিছুক্ষণ ফোনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। চোখের কোণে অভিমান জমে উঠেছে। ফিসফিস করে নিজেই বলল, নুরশাকে তুমি মেয়ে হিসেবে ত্যাগ করতেই পারো বাবা, কিন্তু আমি তাকে বোন হিসেবে কখনো ত্যাগ করব না। এদিকে ফারিস নিচে নেমে দরজার কাছে পৌঁছাতেই পথ রোধ করে দাঁড়ালো নাহিদা। কণ্ঠে দৃঢ়তা টেনে বললেন, পারিস। ফারিস থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। মুখে আগ্রহের লেশমাত্র নেই। নাহিদা এক পা এগিয়ে এসে কঠিন গলায় বললেন, কোম্পানি দায়িত্ব নিতে পারবি কিনা স্পষ্ট করে জানিয়ে দে। ফারিস এক মুহূর্তে চুপ থেকে উদাসীন ভঙ্গিতে বলল, এত তাড়া কিসের? নাহিদার কপালে ভাঁজ পড়ল। সাফার রাগ গলায় টেনে বলল, তারা আছে, এ দায়িত্ব একজন একজনকে নিতেই হবে। তুই যদি নিতে না পারিস তাহলে রিভান সব সামলে নেবে। ফারিস বাঁকা হেসে কটাক্ষের সুরে বলল, চর্মরোগ নিয়ে চামচামি করার পরও ওর হাতে যদি এত সময় থাকে তবে ওকে দায়িত্ব দিয়ে দাও। ফারিসের মুখে এমন অবজ্ঞা শুনে নাহিদার রক্ত গরম হয়ে উঠল। চোখ দুটো জ্বলে উঠল রাগে। কঠোর গলায় বললেন, আমার ছেলে একজন ডার্মাটোলজিস্ট, রেসপেক্ট দিয়ে কথা বল ফারিস। ফারিস একটুও বিচলিত হলো না। চোখে তাচ্ছিলের ছায়া নেমে এলো। মুখে অরুচি হাসি টেনে বলল, ওই রেসপেক্ট জিনিসটা আমি আমার বালকেও দিই না। এটা বলে সে দরজা ঠেলে বেরিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে নাহিদা কঠিন চোখে দরজার দিকে তাকিয়ে রইলেন। গম্ভীর শ্বাস ফেলে নিজেই বললেন, দিনে দিনে ছেলেটা আরো বেপরোয়া হয়ে যাচ্ছে, কাউকে মানতে শিখলো না। এত উদ্ধত আর বেহায়া হলো কিভাবে? তার কণ্ঠে হতাশা, রাগ আর একরকম অক্ষমতার ছাপ। হয়তো একসময় তিনিও আশা করেছিলেন ফারিস দায়িত্বশীল হবে, পরিবারের প্রতি শ্রদ্ধাশালী হবে, কিন্তু দিন দিন সে যেন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফারিস বাইরে বের হতেই একজন লোক তার পাশাপাশি হাঁটতে লাগলো। স্যার। ফারিস গম্ভীর কণ্ঠে বলল, ডিস্টেন্স মেনটেন করো। ইয়েস স্যার। লোকটা সঙ্গে সঙ্গে কয়েক কদম দূরে সরে গেল। ফারিস পকেটে হাত গুজে সামনে এগিয়ে গেল। কিছুটা হেঁটে একটা পুরানো চায়ের দোকানে গিয়ে বসে পড়ল। পকেট থেকে ফোন বের করে লোকটাকে কল দিল। বলো। স্যার, ওদের আস্তানা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ফেক আইডেন্টিটি ব্যবহার করেছে, এমনকি স্থানীয়দের থেকেও কোনো তথ্য মিলছে না। ফারিস চুপ করে শুনল, তারপর ঠান্ডা গলায় বলল, এটাই আসল সমস্যা। প্রমাণ ছাড়া ওয়ারেন্ট পাওয়া যাবে না। আমরা জানি শহরের ভেতরে কোথাও বড় একটা চালান আটকে আছে, কিন্তু লোক নেই, ঠিকানা নেই, কিছুই নেই। শুধু সন্দেহের বশে কাউকে জেরা করলে কাজ হবে না। আমাদের অন্যভাবে ঢুকতে হবে। মানে স্যার? ওদের দলে ঢুকতে হবে। বিশ্বাস অর্জন করতে না পারলে এদের মুখ খোলানো অসম্ভব। লোকটা একটু থেমে বলল, জি স্যার, কিন্তু এই কাজটা করবে কে? ফারিস মুচকে হেসে বলল, তুমি, আমি, তানভীর। তারপর গম্ভীর মুখে যোগ করল, কিন্তু মনে রাখো, এরা সাধারণ ক্রিমিনাল না। খুন, অপহরণ, পুলিশ মার্ডার সব করেও দিব্যি বেঁচে থাকে। ওদের সিস্টেমের মধ্যে না ঢুকলে কিছুই বের করা সম্ভব না। মুশফিক গম্ভীর স্বরে বলল, ঠিক বলছেন স্যার, কিন্তু আমরা ঢুকবো কীভাবে? এরা তো বাইরে থেকে কাউকে বিশ্বাস করে না। ফারিস
চায়ের কাপে ছোট চুমুক দিয়ে বলল, ওদের কিছু পুরনো লিডার খুঁজে বের করতে হবে, যারা হয়তো এখনই সরাসরি ব্যবসার সঙ্গে নেই, কিন্তু এক সময় ছিল। তাদের কাছ থেকেই পথ বের হবে। মুশফিক মাথা ঝাঁকালো। বুঝেছি স্যার, আমি খোঁজ নিয়ে দেখব। ফারিস হঠাৎ হাসলো। তবে মিশনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। মুশফিক কৌতূহল নিয়ে বলল, কি স্যার? বউকে চুমু খেতে হবে, তাহলে মাথা ঠান্ডা থাকবে। আমার জন্য তো বউয়ের চুমু আশীর্বাদ। মুশফিক হেসে ফেলল। জি স্যার। ফারিস চোখ টিপে বলল, তবে তোমার এসব বুঝতে সময় লাগবে, বিয়ে করলে বুঝতে পারতে। মুশফিক খুকুক শব্দ করে কাশলো। জি স্যার। ফারিস হাসলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, যদিও এখন তোমার বিয়ের দরকার নেই, আমার ভবিষ্যৎ 22টা বাচ্চার মধ্যে 4টা দেখভালের দায়িত্ব তোমার উপর থাকবে। এখন বিয়ে করলে আমার বাচ্চাদের সামলাবে কীভাবে? মুশফিক মুখ টিপে হেসে বলল, জি স্যার। ফারিস মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা, সময় নষ্ট করব না। রোহানার চরিত্রটা মনে হয় একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি। যাকে পুরনো ঘরটায় চলে আসো, তানবীরকে ডাকো, ওখানেই আলোচনা হবে। ইয়েস স্যার। রিভান, তোর মুখ থেকে ভাবি ডাক শুনলেও আমার শ্বাসকষ্ট উঠে যায়। আজ থেকে নসুকে খালাম্মা বা কাকিমা ডাকবি। রিভান বিরক্ত চোখে ফারিসের দিকে তাকিয়ে রইল। এই মুখের ভাব স্পষ্ট, এই আলাপে সে একদমই স্বস্তি বোধ করছে না। কিন্তু ফারিস তো ফারিসই, সহজে ছাড়বার পাত্র নয়। হাস্যরস মাখানো কণ্ঠে আবারও বলল, এভাবে ফ্যাল করে তাকিয়ে লাভ নেই। ওকে যাই ডাকিস না কেন, সাথে মা লাগাবি। বল নবনীতা কাকিমা বা নবনীতা খালাম্মা। রিভানের কপালে ভাঁজ আরো গভীর হলো। এক মুহূর্ত চুপ থেকে ধীর স্বরে বলল, তুই কি শুরু করেছিস বলতো? নবনীতাকে যদি আমি খালাম্মা ডাকি তাহলে সম্পর্কে তুই আমার কি হোস? সেটাও তো ঠিক বলেছিস। তাহলে নসুকে দাদি ডাকবি, তার মানে আমি তোর দাদা। ভাইকে দাদা ডাকা যায়, এতে কোনো সমস্যা নেই। রিভান অসহায়ের মতো দীর্ঘশ্বাস ফেলল। আমি তোর বড় ভাই ফারিস, আর দাদা সাধারণত ছোটরা বড় ভাইকে ডাকে। এসব লজিক আমার কাছে খাটবে না, লজিক আমি বানাই। বল নবনীতা দাদি। রিভান বিরক্ত হয়ে একপাশে সরে যেতে চাইল, কিন্তু ফারিস পথ রোধ করল। কি হলো বল। রিভান এবার সত্যি অতিষ্ঠ হয়ে উঠল। আমি আসছি নবনীতা ভাবি। এই দাঁড়া দাঁড়া, ওকে নবনীতা দাদি ডাক আগে, না হলে তোর মেন পয়েন্টে লাথি মারলে কিন্তু ভবিষ্যতের বাতিতে লাল হলুদ নীল আলো জ্বলবে। বউকে খুশি করা তো আরও দূরের ব্যাপার। আমি পারবো না ভাই। এই বলে সে দ্রুত বেরিয়ে গেল, অর্থাৎ আর এক মুহূর্ত এই পাগলামির অংশ হতে চায় না। নুয়াশাও মুখ বিকৃত করে চলে যাবার উপক্রম করতেই ফারিস হেসে বলল, ওই বান্দি, ওকে দিয়ে দাদি ডাকাবই, দেখে নিও। শুধু বড় ভাই বলে এখনই জোর করলাম না। সন্ধ্যায় ডাক পিয়ন এলো। তার হাতে একটা সাদা খাম, ওপরের কোণে লেখা সোহার জন্য। সোহা যখন চিঠিটা খুলল, তখন যেন শুভর নিঃশ্বাস কাগজের প্রতিটি লাইনের ফাঁকে ফাঁকে ভেসে উঠল। সে লিখেছিল, ভালোবেসেছিল কিন্তু বলার সাহস পায়নি, তাই আজ এই চিঠি। তোর মুখটাই ছিল আমার প্রতিদিনের প্রেরণা, তোকে বলার মতো সাহস আমার কোনোদিনও ছিল না। আমি জানি তুই হয়তো কখনো জানতেও পারবি না কোনোদিনও, কিন্তু জানিস
আমি তোকে ভালোবেসেছিলাম নিঃশব্দে। যদি আবার দেখা হয় আমি কথা দিচ্ছি সবার আগে তোকে বলবো ভালোবাসি। চিঠিটা হাতে নিয়ে সোহা যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। বারান্দায় বাতাসে চুল উড়ে যাচ্ছিল, আলো পড়ে কাগজের প্রান্ত কাঁপছিল, কিন্তু সোহা কাঁপছিল না। কেবল চোখের দৃষ্টি ছিল বহু দূরে, এক নীরব শূন্যতায়। শুভ নামটা উচ্চারণ না করেও হৃদয়ের সুর তোলে। ছেলেটি কলেজে খুব একটা চোখে পড়ার মতো ছিল না, কারোর সঙ্গে মিশত না, কোনো দলে থাকতো না। প্রতিদিন ক্যাম্পাসে নির্দিষ্ট এক কোনায় গিয়ে বসতো চুপচাপ, যেন প্রকৃতির সাথেই তাদের গোপন কোথাও আলাপ থাকতো। সোহা প্রথম ওকে দেখেছিল বসন্তের এক সকালে। চারপাশে কচি পাতার আলো ছায়া, আর তার মধ্যেই শুভর নীরব স্থির অথচ কি এক অদ্ভুত আকর্ষণে পূর্ণ চোখ আর মুখায়ত্তার। মানুষের মুখে কতই না মায়া লুকিয়ে রয়। শুভর চোখে চোখ পড়েছিল একবার, তারপর বারবার, কিন্তু ভাষা আসেনি, উচ্চারণ জমেনি, আর কথাও হয়নি। একসময় শুভ ওর জীবনের একটি কমন একটা দৃশ্য হয়ে উঠল, যাকে দেখা যায় ছোঁয়া যায় না, যার উপস্থিতি অনুভব করা যায় অথচ অধিকার করা যায় না। শুধু চোখ আর চোখের চাহনি। এর মধ্যেই হঠাৎ একদিন কলেজে খবর এলো শুভ আর নেই। সড়ক দুর্ঘটনায় ঘটেছে এক সংবাদ, কিন্তু যার হৃদয়ে কিছু না বলে একজন বাসায় বেঁধে রেখেছিল, তার জন্য সে খবর যেন একটা নিঃশব্দ বজ্রপাতের মতো সোহাকে আঘাত করে। সোহা কিছু বলল না, শুধু আপন ঘরে গিয়ে দরজা বন্ধ করলো, চুপচাপ বসে রইল। সময় গড়ালো, চোখে এলো জল, আবার শুকিয়েও গেল। এই চিঠি অভিমান নয়, প্রার্থনাও নয়। চিঠিটা বুকের কাছে চেপে ধরে সোহা বসে রইল জানালার ধারে, চুপচাপ, পাতার ফাঁকে রোদের মতো। ভালোবাসা বলা হয়নি কোনোদিনও, তবুও যেন থেকে গেল নির্ভেজাল চিরন্তকাল। কেন যে ভালোবাসা হারিয়ে যায়, কেন এমন হয় এই জীবনে, কেন তাকে পাই না? তুমিই বলো।